ঢাকার রাজনৈতিক আকাশ জুড়ে এখন রহস্য আর অনিশ্চয়তার ঘন কুয়াশা। নির্বাচনের ঘণ্টা যতই এগিয়ে আসছে, পর্দার আড়ালে ক্ষমতার দাবা খেলা ততই জটিল ও রোমাঞ্চকর হয়ে উঠছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকার 12টি আসনের জন্য তাদের প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই এই খেলার নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে। কিন্তু এই ঘোষণা সম্পূর্ণ নয়, বরং কিছু কৌশলগত শূন্যতা রেখে দেওয়া হয়েছে, যা নিয়ে রাজনৈতিক অলিন্দে চলছে ফিসফাস আর চুলচেরা বিশ্লেষণ। এর শূন্যস্থানগুলো আসলে কোনো ভুল নয়, বরং এক সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, যা নতুন জোটের সমীকরণকে স্পষ্ট করে তুলেছে এবং একই সাথে পুরনো অনেক হিসাব নিকাশকে ধুলোয় মিশে দিচ্ছে। বিএনপির ঘোষিত তালিকা থেকে যে আসনগুলো ফাঁকা রাখা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ঢাকার 9 এবং 10 আসন। এই আসন দুটি ফাঁকা রাখার কারণ এখন আর গোপন নেই। রাজনৈতিক অঙ্গনের বিশ্বস্ত সূত্রগুলো নিশ্চিত করেছে এই আসন দুটি ছেড়ে দেওয়া হচ্ছে সাম্প্রতিক সময় রাজনৈতিক মাঠের আলোড়ন সৃষ্টিকারী নাগরিক পার্টির জন্য। শোনা যাচ্ছে ঢাকা 9 আসনের মনোনয়ন পাচ্ছেন এনসিপির আহ্বায়ক এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ নাহিদ ইসলাম। তিনি বেশ কিছুদিন ধরে এই আসনে তার প্রচারণা চালাচ্ছেন এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, যা তার মনোনয়নের বিষয়টিকে আরও জোরালো করছে। অন্যদিকে ঢাকা 10-এর মতো একটি গুরুত্বপূর্ণ আসনে এনসিপির উপদেষ্টা এবং আরেক প্রভাবশালী নেতা আসিফ মাহমুদের নাম প্রায় চূড়ান্ত। তাদের এই সম্ভাব্য মনোনয়ন এটাই প্রমাণ করছে যে বিএনপি এবং এনসিপির মধ্যকার জোটের গাঁটছাড়া এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। তবে এখানে শেষ নয়। বিএনপির এই কৌশলগত ছকের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল লক্ষ্মীপুর 1 আসন। এই আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি, যা রাজনৈতিক পর্যবেক্ষকদের কপালের চিন্তার ভাঁজ ফেলেছে। গুঞ্জন উঠেছে এই আসনটি এনসিপির আরও একজন হেভিওয়েট নেতা এবং তথ্য উপদেষ্টা মাহফুজুর আলমের জন্য বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ বিএনপির পক্ষ থেকে এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের জন্য মোট 3টি গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দেওয়ার একটি অলিখিত চুক্তি সম্পন্ন হয়েছে। এই সমঝোতার পেছনে যে দীর্ঘ আলোচনা এবং দর কষাকষি চলছে তা বলাই বাহুল্য। আর এই সমঝোতার প্রমাণও মিলছে খুব দ্রুত। বিএনপির হবু জোট সঙ্গী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিএনপির একটি বড় দাবির সাথে একমত পোষণ করেছে। তিনি জোর দিয়ে বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। তার এই বক্তব্যকে দুই দলের মধ্যকার বরফ গলার চূড়ান্ত সংকেত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। কিন্তু প্রতিটি রাজনৈতিক জোটের উত্থানের পেছনেই থাকে কিছু বিসর্জনের গল্প, থাকে কিছু মাইনাস হয়ে যাওয়ার করুণ কাহিনী। বিএনপি এনসিপি জোটের এই নতুন সমীকরণের সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। এক সময় যাদের এনসিপির অন্যতম চালিকা শক্তি বলা হতো, জোটের এই নতুন অধ্যায়ে তাদের নাম চূড়ান্তভাবে মুছে ফেলা হয়েছে। তাদের এই বাদ পড়াটা অনেকের কাছে অনুমেয় ছিল, কারণ হিসেবে বলা হচ্ছে বিএনপি জামায়াতে ইসলামের বিরুদ্ধে দেশব্যাপী একটি শক্তিশালী ন্যারেটিভ বা জনমত তৈরি করার যে গুরু দায়িত্ব হাসনাত ও সার্জিসের উপর অর্পণ করেছিল, তা তারা পূরণ করতে পারেনি। তাদের প্রচেষ্টা ছিল, কিন্তু তা কেবল আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে, কোনো ফল আসেনি। তাদের ব্যর্থতা বিএনপিকে হতাশ করেছে এবং জোটের বৃহত্তর স্বার্থে তাদের মতো প্রভাবশালী নেতাদেরও ছেটে ফেলতে দ্বিধাবোধ করেননি দলটি। অন্যদিকে বিএনপির প্রার্থী তালিকায় কিছু চমক রয়েছে। পঞ্চগড় সদর, তেঁতুলিয়া এবং আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত আসনে বিএনপি তাদের এক বর্ষিয়ান নেতা সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরকে প্রার্থী করেছেন। এটি একদিকে যেমন পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতা, তেমনি নতুন প্রজন্মের ওপর বিএনপির আস্থার প্রতিফলন। আর কুমিল্লা 4-এর মতো একটি হেভিওয়েট আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন বদরুল আহসান চৌধুরী মুন্সী। তিনি এই আসন থেকে এর আগে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, যা তার জনপ্রিয়তার এক বিশাল প্রমাণ। তার মনোনয়ন বিএনপির পুরনো এবং অভিজ্ঞ নেতাদের উপর ভরসা রাখার কৌশলকে সামনে এনেছে। তবে মূল নাটকটি এখন জমে উঠেছে এনসিপির অভ্যন্তরীণ রাজনীতি এবং বাদ পড়া নেতাদের ভবিষ্যৎ নিয়ে। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম বাদ পড়ার পেছনে কেবল জোটের সমীকরণই একমাত্র কারণ নয়, এর পেছনে লুকিয়ে আছে এনসিপির ভেতরের এক ঠান্ডা লড়াইয়ের গল্প। আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের উত্থানের সাথে এই দুজনের
পতন অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এনসিপির কেন্দ্র মূলত ছাত্র শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, যেখানে নাহিদ আসিফ মাহফুজের মতো নেতারা উঠে এসেছেন ছাত্র আন্দোলন থেকে। অন্যদিকে হাসনাত এবং সার্জিস আলমকে দলের ভেতরে অনেকেই আউটসাইডার বা বহিরাগত হিসেবে দেখছেন, অথচ এই দুজনেই দলে একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। একজন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং অন্যজন উত্তরাঞ্চলের। এখন প্রশ্ন উঠছে, যখন ছাত্র শক্তির প্রভাবশালী নেতা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের বর্তমান দায়িত্ব ছেড়ে পুরো দস্তুর সাংগঠনিক কাজে ফিরবেন, তখন তাদের জায়গা কোথায় হবে? স্বাভাবিকভাবেই দলের মুখ্য দুটি সাংগঠনিক পদে তাদের আসীন হওয়ার কথা, আর তেমনটি হলে সেখানে হাসনাত আর সার্জিসের মতো বহিরাগতদের প্রয়োজন ফুরিয়ে যাবে। এই কারণে কি একটি পরিকল্পিত চিত্রনাট্য তৈরি করা হচ্ছিল? এই কারণে কি তাসনিম খলিলের মতো অ্যাক্টিভিটিস বাজারে সেই পুরনো কথা ছড়িয়েছিলেন যে জিরাফের গাড়িতে চড়ে হাঁস ঘুরে বেরিয়েছে? যদি সেই হাঁস অর্থাৎ হাসনাত আবদুল্লাহ বিষয়টি নিয়ে বারবার ব্যাখ্যা দিয়েছিলেন, তবুও এই পুরনো আলাপটিকে নতুন করে সার্কুলেট করতে দেখা গেছে এনসিপির দ্বিতীয় স্তরের নেতাদের। বক্সে কিছু তরুণ কর্মী দিয়ে এই প্রচারণা চালানো হচ্ছে সুকৌশলে। হাসনাত ও সার্জিসের বাদ পড়ার পেছনে তাদের ভাবদর্শগত অবস্থানেরও একটি বড় কারণ হতে পারে। তাদের কিছুটা জামাত ও শিবিরের ঘরানার ইসলামপন্থী হিসেবে পরিচিত রয়েছে, যা বিএনপির সেকুলার মিত্রদের কাছে অস্বস্তির কারণ হতে পারে। এই মাইনাস ফর্মুলার মাধ্যমে বিএনপি হয়তো সেই অস্বস্তিও দূর করতে চেয়েছে। এদিকে রাজনীতির এই উত্তপ্ত মাঠ যখন এক পক্ষ থেকে নেতারা বাদ পড়ছে, তখন অন্য পক্ষ তাদের লুফে নিতে প্রস্তুত হচ্ছে। জামাত ইসলামী এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে। তারা চরমনাই পীরের দল, খেলাফতে মজলিস এবং অন্যান্য ইসলামপন্থী দলগুলোকে নিয়ে একটি শক্তিশালী জোট গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে। জাতীয় স্বার্থের কথা বলে জামাত প্রায় 100টি আসন তাদের জোট সঙ্গীদের জন্য বরাদ্দ রেখেছে। এই প্রেক্ষাপটে নেটিজেন এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে একটি নতুন আলোচনার শুরু হয়েছে। অনেকেই বলছেন জামায়াতের উচিত বিএনপি এনসিপি জোট থেকে বাদ পড়া হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে দুটি আসন ছেড়ে দিয়ে তাদের দলে টানা। হাসনাত ও সার্জিস ভক্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে একই দাবি তুলেছে। যদি এমনটা ঘটে তবে তা হবে রাজনীতির মাঠে এক বিরাট চমক। জামায়াতের গেম প্ল্যান এখানেই থেমে নেই। তাদের চোখ পড়েছে এনসিপির আরও একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে। কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল যে নাসিরউদ্দিন পাটোয়ারিও মাইনাস হতে পারে। সেই গুঞ্জন সত্যি প্রমাণ করে তার আসনেও বিএনপির প্রার্থী ঘোষণা করেছে। ঠিক এই সুযোগেই জামাত তাদের চাল চেলেছে। সম্প্রতি যুবদলের এক নেতার করা মামলা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যখন অভিযোগ আনা হয়, তখন তার প্রতিবাদে বিবৃতি দিয়েছে জামাত ইসলামী। বিবৃতির ভাষা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জুলাই যোদ্ধা ও এনসিপির নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ শিরোনামে জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার কারণে জুলাই যোদ্ধা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে জাতি শ্রদ্ধা ও সম্মান জানায়। তার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা আমরা উদ্বিগ্ন। এই বিবৃতির মাধ্যমে জামাত একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন। তারা নাসিরউদ্দিন পাটোয়ারির মতো নেতাদের পাশে দাঁড়িয়ে যখন তারা নিজেদের জোট তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এই ঘটনার পর নাসিরউদ্দিন পাটোয়ারি জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলার আগে অন্তত একবার ভাববেন, তার গলা কাঁপবে। জামাত ইসলামী শুধু এনসিপির নয়, সম্ভবত বিএনপি থেকেও বাদ পড়া বঞ্চিত এবং ত্যাগী সব নেতাদেরকে একত্রিত করে একটি নতুন গেম প্ল্যান সাজাতে চলছে। হতে পারে তারা কয়েকজন হেভিওয়েট নেতাকে সরাসরি নমিনেশন দিয়ে দলে টানবে, অথবা পরবর্তী উপজেলা বা জেলা পরিষদ নির্বাচনে সমর্থনের আশ্বাস দিয়ে নিজেদের বলয়ে নিয়ে আসবে। সব মিলিয়ে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার মধ্যে দিয়ে যে রাজনৈতিক নাটকের সূচনা হয়েছে, তার প্রতিটি অঙ্কে রয়েছে নতুন নতুন সাসপেন্স। এই তালিকা কেবল কিছু নাম নয়, এটি ক্ষমতার এক জটিল বিন্যাস, যেখানে জোটের উত্থান পতন আর অভ্যন্তরীণ চক্রান্ত এবং নতুন মেরুকরণের ইঙ্গিত স্পষ্ট। মোটা দাগে দেখলে মনে হচ্ছে বিএনপির এই কৌশলের ফলে জামাতে ইসলামীর সম্ভাবনা এবং প্রাসঙ্গিকতা আরও বেড়ে গেছে। আগামী দিনে এই খেলার জল কতদূর গড়াতে পারে তা দেখার জন্য বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভয়েস অফ ট্রেন্ড এই ধারাবাহিক প্রতিবেদনের মাধ্যমে সেই খেলার প্রতিটি চাল আপনাদের সামনে তুলে ধরবে। তার আগে অনুরোধ রইল, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে রাজনীতির এই রোমাঞ্চকর খেলার কোনো মুহূর্তই আপনার চোখ এড়িয়ে না যায়।